পড়ছিলাম আমার বোবা ফুল, কলমে তৃপ্তি এহসান নওরা, পর্ব সংখ্যা 5। দ্বারা নিস্তেজ পরিবেশে হঠাৎ বর্ণর আদেশসূচক কণ্ঠ সেকেন্ড কয়েক সুখের পা থেমেছিল একক্ষণের জন্য, পরপর আবার পা চালায় আগড়ে, যেন আদেশটুকু তার উদ্দেশ্যেই ছিল না। বর্ণর কপালে ভাঁজ পড়ে, অবাক সে তেমন একটা হলো না বোধ হয়। বুক টান টান করে দাঁড়িয়ে ফের বলল গম্ভীর গলায়, দাঁড়া বলছি। সুখ এবারেও থামে, তবে পিছু ফেরে না। ঢোক গিলে তপ্ত শ্বাস ছেড়ে, যেই পুরুষটির আশেপাশে থাকার লোভে একটা ছুতো খুঁজে ফিরত, পোষা বিড়ালের মতো ঘুরঘুর করতো আগে পিছে, আজ অনুমতি বলো বা সম্মতি, দুটো পেয়েও সম্পূর্ণ অগ্রাহ্য করে সুখ পুনরায় সামনে এগিয়ে চলে। আর সাড়া দেবে না ওই নিষ্ঠুর পুরুষের আদেশে, সে বাধ্য নয়, নিজেই তো দূরে সরে যেতে বাধ্য করেছিল। সুখের কানে আরো একবার বাজলো বর্ণের কঠোর স্বর, শেষবারের মতো বলছি, দাঁড়া, নয়তো ভালো কিছু হবে না তোর সাথে। খারাপ হওয়ার কি বাকি রেখেছে? সুখ স্থির হলো এবারে, কিন্তু পিছু ঘুরে তাকালো না বর্ণের দিকে। কাছে ডাকতে গিয়েও থেমে গেল বর্ণ। অবাধ্য মেয়েটা এমনিতেই দুবার পিছু ডাক অগ্রাহ্য করে তার প্রেস্টিজে আঘাত করেছে। কাছে আসতে বললে যে সুখ সুরসুর করে আগের মতো চলে আসবে না, তা বেশ ভালো করেই বুঝে নিল সে। বর্ণ গলা খাঁকারি দিয়ে নিজেই এগিয়ে এলো। যেখানে হাজারো মেয়েরা বিনা শর্তে তার কাছে ছুটে আসে, সেখানে গো ধরে পাথরের ন্যায় দাঁড়িয়ে থাকা বোবা ফুলের দিকে নিচ থেকেই যাচ্ছে দেখে প্রতিটি ধাপ বাড়াতেই যেন এগোতে লাগছিল খুব। সেদিন এই গালে চর মেলেছিলি মনে আছে? সুখের নজর মেঝেতে, পিট করে সেদিকেই দৃষ্টি নিবদ্ধ রেখেছে। বর্ণ বেশ নিকটে এসেই থেমেছে। চোখে চোখ রাখলে হৃদস্পন্দন যদি তালমাতাল ছোটে, পুরুষটির হৃদয়ের ছন্দহীন সেই শব্দ বোঝা যাবে সে এখনো দুর্বল। তারপর হয়তো আবার অপমান করবে, কিন্তু তেমন সুযোগ আর দেবে না সে। নিজেকে সামলাতে বর্ণর কষ্টই হচ্ছে এবার। মস্তিষ্ক টকবগিয়ে রাগ উঠছে, তবে তা নিজের প্রতি নাকি সুখের প্রতি বুঝে ওঠা দায়। দাঁতে দাঁত নিষ্পেষিত করে তীর্যক চোখে নজর নামিয়ে স্তব্ধ দাঁড়িয়ে থাকা সুখের মুখশ্রীর দিকে চেয়ে রয় বর্ণ। কিছু বলেছি তাই প্রত্যুত্তর না করে দাঁড়িয়ে থাকার সাহস পেল কোথায় মেয়েটা? সুখ এক ঝলক চোখ তুলল। বর্ণ তখনও তাকিয়ে আছে নিষ্পলক, এখনই যেন সুখকে ভস্ম করে দেবে চোখের আগুনে। ঘড়ি ধরা ৩৫ সেকেন্ড আগে করা প্রশ্নের জবাব দেওয়ার ইচ্ছে হলো সুখের। নিঃশব্দে দুদিকে মাথা নেড়ে জানালো তার মনে নেই। জবাব এলো এতক্ষণ পর, তাও মিথ্যে। গমগমে গলায় ধমকের সুরে বলে উঠল বর্ণ, এখনই চোখের সামনে থেকে দূর হ, আর এক মুহূর্ত এখানে দেখতে পেলে তোর গাল আর আমার হাত। অবিলম্বে মেজাজ খারাপ হয় সুখের। ডেকেছে নিজ থেকে, নিজে হেঁটেই তার সামনে এসেছে, আবার হুমকিও নিজেই দিচ্ছে। দুহাতে কিরমিরিয়ে জেদি চোখে তাকিয়ে রইল সে, এক পাও সরল না নিজের জায়গা থেকে। বর্ণর চোখ ফেটে তাকায়, এই মেয়ে কি এমন অবাধ্য হতেই থাকবে সামনে? সুখকে হাত কিরমির করে একদৃষ্টে মাথার দিকে চেয়ে থাকতে দেখে সুচল স্বরে বলল আকস্মাৎ, আজ কি চুল টানার ইচ্ছে আছে? চিৎকার করে বলতে ইচ্ছে হলো, হ্যাঁ, ওই ঝাঁকড়া চুলগুলো একটা একটা ছিঁড়ে আকাশে উড়িয়ে দেওয়ার প্রবল ইচ্ছে আছে। তবে সুখ তৎক্ষণাৎ কিছু বলল না। নিঃশব্দে বর্ণের পাশ কাটিয়ে সিঁড়িতে উঠতেই হুট করে পিছু ঘুরে বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছের কথাটা জানান দিয়ে গেল। বর্ণের হাত মুঠ পাকিয়ে আসে আপনা আপনি। চোখের কৌটরে বিস্ময় সমত একরাশ রাগ ধরা দিল। ভীত বোবা ফুলের সাহস তবে আকাশচুম্বী বেড়েছে এই কয়দিনে। নীলাম্বরে শুভ্র মেঘের ছোটাছুটি খেলা চলছিল তখন। বর্ণর আর দেখা হলো না তা। রাগে আশপাশ ঝাপসা হয়ে আসছে তার। কফির কাপ ওখানেই ছুঁড়ে ফেলে হনহনিয়ে সিঁড়ি পার করল সে। সুখ নিচে এসে কিচেনে ঢুকলো। রোবাইয়া তার আইজা সেখানেই আছে। নূরকে দাদুর পাশে দেখা গেল, হয়তো আটকে রেখেছে। বৃদ্ধা মানুষ, কত সময় একা একা বসে থাকা যায়? সুখ, ভালোই হলো এসেছিস, এই চাটা তোর বড় বাবাকে দিয়ে আয় না। সুখের চোখ জ্বলে উঠল। হাতে ট্রে নিতে নিতে ইশারায় জানতে চাইল বড় আব্বু এসেছে? সে তো কাল রাতেই ফিরেছে, একদিন হতে চলল। তোর খেয়াল আছে এসবে? থাকিস তো কোণে কোণে। ইস, জলজ্যান্ত একটা মানুষ কাল থেকে এসেছে অথচ সে জানেই না। সুখ জিভ কাটে। ট্রে নিয়ে ফুরফুরমণি এগিয়ে গেল সিঁড়ি বিয়ে। বড় আব্বু ঢাকা থাকে মাসের কম বেশি সময়, ব্যবসাটা ওখানে। এখানটায় দেখার দায়িত্বে আছেন তামিজ শিকদার। সেই হিসেবে আব্বুকে কাছেই পায় সুখ। এক হাতে ট্রে ধরে রেখে অন্য হাতে দরজায় টোকা দেয় সুখ। ওকে দিলে দেখতে পাওয়া যায় ভেতরে অবস্থানরত ভদ্রলোক রকিং চেয়ারে গায়ে এলিয়ে মুখের উপর বই মেলে রেখেছেন। বইখানায় চোখ হতে ঈষৎ নিচে নামিয়ে চশমার আড়াল থেকে দরজার দিকে দৃষ্টি ফেললেন আজাদ শিকদার।
সুখকে দেখে হাসি চওড়া হলো। উঠে বেদের দিকে যেতে যেতে বললেন, অবশেষে আমার শোক পাখির দেখা মিলল তবে। এসো এসো, ভেতরে এসো। ভদ্রলোক কোলে বালিশ নিয়ে সেথায় বই রেখে পুনরায় চোখ ডুবালেন। সুখ হাসি মুখে ট্রেটি টেবিলে রেখে চায়ের কাপ এগিয়ে দিয়ে নিকটে দাঁড়ালো। ঘন ঘন পল্লব ঝাপটে দাঁতে নখ কুটে রুমময় নজর বুলিয়ে দুবার পরখ করে নিল সুখ। ভদ্রলোক আর চোখে তার কার্যকলাপ দেখে মনে মনে হাসলেন বোধহয়, তবে পুরোটা সময় নিশ্চুপই রইলেন। সুখ হতাশ মনে উৎকুচ করে চোখ কতক্ষণ আজাদ শিকদারের দিকে তাকিয়ে ওনার পক্ষ থেমে কোনো মন্তব্য পেল না। হাতে হাত বাজিয়ে সুখ ভদ্রলোকের দৃষ্টি আকর্ষণ করে বুকে দমিয়ে রাখা প্রশ্নটা করেই ফেলল হাত নেড়ে চেড়ে। আমার চকলেট? আজাদ শিকদার সুখের ইশারা বুঝে মুখটা দুঃখী দুঃখী করলেন। জবাবে বললেন, এবারে তো আনা হয়নি। সুখের মুখ কুঁচকে আসে অসন্তুষ্টিতে। চায়ের কাপের দিকে ইশারা দিয়ে বলল, তাহলে চা নিয়ে যাই। অবাক হয়ে পরপর শব্দ করে হেসে ফেললেন ভদ্রলোক। সুখে নিজের কাছে টেনে নিয়ে বললেন, সুখ পাখির ফেভারিট চকলেট আনতে বড় আব্বুর ভুল হয় নাকি কখনো? সুখ নিজেও হেসে ফেলল। হাত বাড়িয়ে দ্রুত চকলেট বক্স বের করে তাড়া দেয়। চকলেট শেষ হয়ে গিয়েছে আরো 3 দিন আগে। তার মন খারাপের সুযোগে নোরা পাকনিটা ফিনিশ করে দিয়েছে সব। দু হাতে বক্স আঁকড়ে ধরে সুখ জানতে চাইল, নোরা আর তো পাবে পেয়েছে? ওরা তো আগেই নিয়ে গেছে, আমি সবার শেষে। মন খারাপের ভান ধরল সুখ, যেন ব্যাপারটা ভীষণ ব্যথিত করেছে তাকে। শোক পাখিরগুলো আলাদাভাবেই রেখেছিল বড় আব্বু, কিন্তু তার তো এই চুলে পাক ধরা লোকটার কথা মনেই নেই। তাই বাহাত কোনোরকম কানে ঠেকিয়ে করুণ চোখে অসহায়ত্ব টেনে এনে সরি বলে নিল সুখ। ভদ্রলোক মুস্তিকে হাসতেই সন্তুষ্ট মনে সে বেরিয়ে গেল। তার যাওয়ার পানে অপরক চেয়ে রইলেন আজাদ শিকদার। তিনি সবসময় নিজের সন্তানদের চেয়ে সুখকে বেশি ভালোবেসে এসেছেন, যেন মেয়েটার নিজের অক্ষমতা নিয়ে কখনো মন ক্ষুণ্ণ না হয়, নিজেকে সবার চেয়ে কোনো অংশে কম মনে না করে। সুখ যাওয়ার ক্ষণকাল পর বর্ণ এলো কক্ষে। তাকে দেখেই গম্ভীর হয়ে গেলেন আজাদ শিকদার। ছেলের সাথে কথা বন্ধ করেছেন সেদিন, যেদিন মিশমিকে সাথে এনে তাকে বিয়ের মনোভাব ব্যক্ত করেছিল। শুধু ব্যক্ত নয়, বিয়ের ডেটও ফিক্সড করে রেখেছে। বর্ণ ডিভানে গিয়ে বসলো মুখোমুখি। উভয়ের মুখশ্রী গম্ভীর। আজাদ শিকদার অন্যত্র নজর সরিয়ে রাখলেন। ছেলের মুখ দেখলে রাগে পিত্তি জ্বলে উঠছে তার। কথা ছিল, তোমার সাথে আমার কোনো কথা থাকতে পারে বলে মনে হয় না। নিজের সিদ্ধান্ত যেখানে নিজে নিতে শিখে গেছ। কাট কাট গলায় প্রত্যুত্তর করলেন ভদ্রলোক। পরদিন মিশমির পরিবার এলো শিকদার বাড়ির দোরগোড়ায়। সংবাদটাই আজাদ শিকদারকে দিতে গিয়েছিল বর্ণ। অনিচ্ছা সত্ত্বেও ভদ্রলোক তাকে সম্মুখে বসলেন। মুখে অনুপরিমাণ হাসির রেখা খুঁজে পাওয়া যাবে না। বাড়ির কর্ত্রীরা ক্ষুণ্ণ মনে আপ্যায়ন করছেন। মেহমানদের অসম্মান করা এবারের ধর্ম নয়। তাছাড়া ছেলে যেহেতু সিদ্ধান্ত নিয়েই নিয়েছে, তার সম্মান রক্ষা করাও জরুরি। সুখে নিচে নামবে না ভেবেও মনের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ধীর পায়ে ড্রয়িং রুমে কিছুটা দূরে এসে দাঁড়ায়। বর্ণ তখন সেখানে উপস্থিত। পাশে মিশমি দাঁড়িয়ে আছে সহাস্যে। তার চোখ দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কতটাই না খুশি। বর্ণ ঠোঁটের এক পেশে হাসি দেখেই বুকটা ধক করে ওঠে সুখের। হৃদযন্ত্রণাটা যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। মিশমিকে পেয়ে পুরুষটিও নিশ্চয়ই ভীষণ খুশি। সহ্য ক্ষমতা সুখের কমে এলো। সে ধীরে ধীরে পিছিয়ে যেতে নেয়। নিঃশ্বাস আটকে এলো, উপরে দাঁতে দাঁত খিচে রয়। বেখেয়ালে বর্ণের চোখ গেল তার দিকে। তাকে দেখে ঠোঁটের হাসি বাড়ল বইকি। বর্ণর হাতে মিষ্টির প্লেট ছিল। এক ঝলক সুখের দিকে চেয়ে হাতের মিষ্টি তুলে নিল সে, এবং আচমকাই